দুইজন কনস্টেবল শম্ভু সিংকে গিয়ে নিয়ে এলো। এই যে তোমাকে যে খুনটা করতে বলেছিল সে লোক কি এখানে রয়েছে? হ্যাঁ হুজুর, ওই যে সেই লোক। সকলে অবাক হয়ে দেখল যে রতনলাল ব্যানার্জির মুখ থেকে পাইপটা খসে টকাশ করে শব্দে মাটিতে পড়ে গেল। ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকে অন্তিম পর্ব। আজকেই জানা যাবে যে আসল দোষী কে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় মিস্টার সুকিয়াসকে খুন করা হয়েছে, আর যিনি খুনটা করেছেন সে হচ্ছে একজন লখনৌর নাম করা হায়ার করা গুন্ডা, আর তাকে যিনি হায়ার করেছেন তিনি হচ্ছেন আসল দোষী। কিন্তু তিনি কে? কারই বা মুখোশ ছিঁড়ে ফেলে দিল ফেলুদা? আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। কোনো একটা মামলার মাঝখানে ফেলুদাকে এত নিষ্কর্মা হয়ে পড়তে দেখিনি কখনো। আমরা পরপর দুদিন লালমোহন বাবুকে নিয়ে লখনৌ শহরটা দেখিয়ে বেড়ালাম। আমি আর থাকতে না পেরে ফেলুদাকে জিজ্ঞাসা করলাম, ও ফেলুদা, কি ব্যাপার গো তোমার? তুমি এত চুপচাপ বসে আছো কেন? ফেলুদা তখন বলল, অর্ধেক মামলার সমাধান হয়ে গেছে, বাকি অর্ধেক পুলিশের সাহায্য ছাড়া হবে না। আমি অবশ্য এই দুদিনের মধ্যে খবর পাবো, তা দুবার ফোন করে মিস্টার পান্ডেকে জেনে গেছি। ও, তা পুলিশের ব্যাপারটা কি সুকিয়াসের খুনের সঙ্গে জড়িত? হ্যাঁ। আর ওই হাট চুরি, সেটা নিয়ে আর ভাববার কিছুই নেই। তা ওই সুকিয়াসের খুন সম্বন্ধে তোমার কি কোনো ধারণাই নেই? হ্যাঁ আছে, কিন্তু প্রমাণ চাই। সেই প্রমাণটা পুলিশ গুন্ডাটাকে ধরতে পারলেই পেয়ে যাব। কে খুন করিয়েছে সে সম্বন্ধে আমার একটা পরিষ্কার ধারণা আছে। আরও একটা দিন এইভাবেই কেটে গেল। আমরা জটায়ুকে নিয়ে মিউজিয়াম দেখিয়ে আনলাম। এখন জটায়ুর লখনৌ দেখা প্রায় শেষ বললেই চলে, আর আমাদের কলকাতায় ফিরতে আর দুদিন বাকি। দুপুরবেলা ফেলুদা যে ফোনটার আশা করেছিল সেই ফোনটা এলো মিস্টার পান্ডের কাছ থেকে। কথা বলার পরই ওকে জিজ্ঞাসা করলাম। তখন ফেলুদা বলল, হ্যাঁ, কেস খতম। ওরা গুন্ডাটাকে ধরেছে। শম্ভু সিং বলে একজন পাঞ্জাবি, সে আদালতে দোষ স্বীকার করেছে। তাছাড়া আসল লোকটিকে তা দেখিয়েও দেবে বলেছে। যে ছুরিটা দিয়ে খুনটা করা হয়েছিল সেটাও পাওয়া গেছে। তাহলে এখন কি করবে? রহস্যের উদ্ঘাটন আজই সন্ধ্যা 7টায় জয়ন্ত বিশ্বাসের বাড়িতে। এরপর অবশ্য ফেলুদাকে পর অনেক ফোন করতে হলো। প্রথমেই জয়ন্তবাবুকে। ভদ্রলোক রাজি হয়ে গেলেন। তিনিই বললেন যে বাকি সকলদেরকে জানিয়ে দিতে। ভীষণ একটা উৎকণ্ঠা নিয়ে 6:45টার সময় হেক্টর জয়ন্ত বিশ্বাসের বাড়িতে গিয়ে হাজির হলাম আমরা। ইন্সপেক্টর পাণ্ডব এসে পড়লেন 7:05 আগে। সঙ্গে দুজন কনস্টেবল আর একটি লোক যার হাতে হাত করা। বুঝলাম সেই হচ্ছে খুনি গুন্ডা। 7:05 মধ্যেই সকলে এসে পড়ল। সকলে বলতে তালিকাটা দিয়ে দিই। জয়ন্তবাবুর বাড়ির 5 জন, সালডানহার বাড়ির 2 জন, আর রতনলাল ব্যানার্জি। প্রশস্ত বৈঠকখানায় সকলে চেয়ার আর সোফাতে ছড়িয়ে বসলেন। রতনলাল প্রথমেই প্রশ্ন করলেন, হোয়াট ইজ দিস ফার্স? ফেলুদা তখন ওনাকে বলল, হ্যাঁ, আপনি এটাকে প্রহসন বলে মনে করতেই পারেন, কিন্তু আর সকলের কাছে ব্যাপারটা বোধহয় খুবই সিরিয়াস। সুনীলা দেবী তখন বললেন, আচ্ছা, হারটা পাওয়া গেছে কি? ফেলুদা তখন বলল, হ্যাঁ, সেটা যথাসময়েই উত্তর পাবেন।
তারপর ফেলুদা উঠে দাঁড়িয়ে সমবেত সকলের উদ্দেশ্যে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, হ্যাঁ, রহস্যের সমাধান হয়েছে। বলাই বাহুল্য যে এটা পুলিশের সাহায্য ছাড়া হতো না। আমি আপনাদেরকে এখন ঘটনাটা বলতে চাই। আশা করি আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার জবাবও আমার কথাই পেয়ে যাবেন। রতনলাল ব্যানার্জি তখন বললেন, আই হোপ বেশি সময় নেবেন না। আমার একটা ডিনার আছে। যতটুকু দরকার তার এক মুহূর্ত বেশি নেব না। পুরো ঘরের সকলে চুপ করে আছে। এতক্ষণে ফেলুদা বলতে শুরু করল, তাহলে এবার শুরু করি। গোড়াতেই বলে রাখি যে এখানে দুটো তদন্তের ব্যাপার নিয়ে আমাদের কারবার। এক হলো শকুন্তলা দেবীর হার চুরি, আর দ্বিতীয় হলো মিস্টার সুকিয়াসের মার্ডার। এই তদন্তের ব্যাপারে আমি সকলকে জেরা করি। তার মধ্যে সকলেই যে সবসময় সত্য কথা বলেছেন তা নয়। তাদের মধ্যে কিছু ধরা পড়েছে মিথ্যে, তাও আবার অন্যের জেরাতে। কেউ কেউ কিছু কিছু জিনিস লুকোতে চেয়েছেন, কেউ কেউ আবার আমার প্রশ্নের জবাবই দেননি। হারের ব্যাপারে অবশ্য অনেককেই সন্দেহ করা চলতে পারত। তার মধ্যে ছিলেন শ্রীমান প্রসেনজিৎ। তিনি ভুগে নেশা ধরেছেন এবং সে ড্রাগ কেনার জন্য তার টাকা প্রায় দরকার হয়। সেই টাকা তিনি ওর কাছ থেকে ধার করেন এবং জুয়া খেলেও জোগাড় করেন। তারপর আরেকজনকে সন্দেহ করা চলতেই পারে। তিনি হলেন সুদর্শন সোম। পরের আশ্রিত তিনি, অভাবী লোক। হয়তো সে অবস্থা থেকে মুক্তি পাবার জন্য তিনি হারটা চুরি করেছিলেন। আর তাছাড়া আছেন মিস্টার সালডানহা। তার দোকান ভালো চলছে না, তিনি নিজের অবস্থার উন্নতি করার জন্য হারটা চুরি করতেই পারেন। একজনের ওপর সন্দেহ করার কোনো কারণ ছিল না, তিনি হলেন জয়ন্তবাবু। কারণ তার জবানিতে তিনি বলেছিলেন তার ব্যবসা ভালোই চলছে, তার নাকি টাকার কোনো অভাব নেই। কিন্তু আরেকজনের জবানিতে আমি শুনি যে তার ব্যবসা মোটেই ভালো যাচ্ছে না। তিনি ফ্রাস্ট্রেশন বশত তার মদের মাত্রা বাড়িয়েও দিয়েছেন। অবশ্যই জবানি থেকে কিছু প্রমাণ হয় না, এটা ভুলও হতে পারে। এখানে সুকিয়াসের খুনের ব্যাপারে আমাকে আসতেই হচ্ছে। তিনি যখন খুন হন তখন একটা চিঠি লিখছিলেন, প্রায় সেটা শেষ হবার দিকে ছিল এবং সেটা আমাকে উদ্দেশ্য করেই লেখা। এই চিঠি লেখার কারণ হলো তাকে হঠাৎই কানপুর চলে যেতে হচ্ছিল সেই সকালেই, যার কারণে তিনি আমাকে কোয়েশ্চিংয়ের সময় দিতে পারছিলেন না। কিন্তু কানপুর যাবার আগেই তিনি খুন হন। এই চিঠি থেকে আমি দুটো তথ্য জানতে পারি। এক হলো এই যে শকুন্তলা দেবীর হারটা, তিনি কিন্তু অবশেষে তাকে বিক্রি করতে রাজি হয়েছিলেন 2 লাখ টাকায়। এই হারটা আর 3 দিনের মধ্যেই সুকিয়াসের হস্তগত হবার কথা ছিল, কিন্তু তার আগে হারটা চুরি হয়ে যায়। দ্বিতীয় তথ্য হলো এই ঘরের সমবেত সকলের মধ্যে একজন আছে যিনি মিস্টার সুকিয়াসের কাছে 50,000 টাকা ধার করেন 1.5 মাস আগে। তিনি বলেছিলেন টাকাটা 1 মাসের মধ্যে সুদ সমেত ফেরত দিয়ে দেবেন, কিন্তু দেননি। সুকিয়াস তাকে অনেক অনুরোধ করেও টাকাটা পায়নি, কাজেই তখন তিনি আইনের আশ্রয় নেন। এই সমস্ত তথ্য তাকে জেরা করলেই আমি জানতে পারতাম, তাই তাকে আগে খুন করে দেওয়া হলো। অবশ্য যিনি খুনটা করেছিলেন তার পক্ষে সুকিয়াসের চিঠির কথা জানার কোনো উপায় ছিল না, কারণ খুনের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। যিনি উপস্থিত ছিলেন অর্থাৎ এই ভদ্রলোকের অ্যাকমপ্লিস, তাকে পুলিশ ধরেছে এবং সে তার অপরাধ স্বীকারও করেছে। আর এটাও সে বলেছে যে যে তাকে এমপ্লয় করেছিল তাকে সে দেখিয়ে দেবে। ফেলুদা এতক্ষণে পাণ্ডের দিকে ফিরল, বলল, মিস্টার পাণ্ডে, আপনি আপনার লোকটিকে একটু আনুন। 2 জন কনস্টেবল শম্ভু সিংকে গিয়ে নিয়ে এলো। ফেলুদা তাকে বলল,
এই যে তোমাকে যে খুনটা করতে বলেছিল সে লোক কি এখানে রয়েছে? শম্ভু সিং এই দিক ওই দিক দেখে বলল, হ্যাঁ হুজুর। তাকে দেখাতে পারবে? হ্যাঁ হুজুর। ওই যে ওই যে সেই লোক। একজন বিশেষ ব্যক্তির দিকে শম্ভু সিং তার হাত করা পড়া দুটো হাত একসঙ্গে তুলে দেখালো। সকলে অবাক হয়ে দেখল যে রতনলাল ব্যানার্জির মুখ থেকে পাইপটা খসে টকাশ করে শব্দে মাটিতে পড়ে গেল। রতনলাল চিৎকার করে বলে উঠলেন, হোয়াট ননসেন্স ইজ দিস? ফেলুদা তখন বলল, আপনি ননসেন্সই বলুন আর ফার্সি বলুন। ইয়োর গেম ইজ আপ মিস্টার ব্যানার্জি। সমস্ত ঘরে একটা থমথমে ভাব। তার মধ্যেই ফেলুদা কথা বলে চলল, আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার অ্যালবার্ট রতনলাল ব্যানার্জি। আপনার কিসের জন্য 50,000 টাকা ধার করার প্রয়োজন হয়েছিল সেটা বলবেন কি? এখনো তেজের সঙ্গে রতনলাল বললেন, আই উইল নট। ফেলুদা তখন বলল, ঠিক আছে, তাহলে আমিই বলি। আপনি যা রোজগার করতেন তার চেয়ে অনেক বেশি খরচ করতেন। সুকিয়াস লিখেছে আপনি বাইজিদের পেছনে অঢেল টাকা ঢালতেন। আমরা যেদিন আপনার ঘরে গিয়েছিলাম সেদিন আতরের গন্ধ পেয়েছিলাম। আমার ধারণা আমরা আসার আগে আপনার ঘরে একজন বাইজি ছিলেন, তাকে আপনি ভিতরে পাঠিয়ে দেন। আপনি নিজে আতর ব্যবহার করলে পার্টি দিনেও নিশ্চয়ই করতেন, কিন্তু সেই দিন কোনো গন্ধ পাইনি। আমার মনে হয় আপনি আপনার পিতামহের স্বভাব পেয়েছিলেন। তাঁরও জীবনে অর্থাভাব দেখা দিয়েছিল। আপনিও সেই একই কারণে সুকিয়াসের দ্বারস্থ হয়েছিলেন। মাথা হেট করে রুদ্ধ স্বরে বললেন রতনলাল, ও মাই গড, আই অ্যাম ফিনিশড। ইন্সপেক্টর পান্ডে ও একজন কনস্টেবল তার দিকে এগিয়ে গেল। ফেলুদা বলল, আমার বক্তব্য অবশ্য এখনো শেষ হয়নি। এখনো একটা রহস্য উদ্ঘাটন হতে বাকি আছে। সেটা হলো শকুন্তলা দেবীর কণ্ঠহার। সেটা জয়ন্তবাবু নিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, কারণ সেটা তার আগেই অন্য একজনের হাতে চলে যায়। আমার একটা ধারণা হয়েছিল যে সেই দিন পার্টিতে যখন ফিল্মটা চলে তখন অন্ধকার অবস্থাতেই বুঝি কেউ গিয়ে হারটা নিয়ে আসে। কিন্তু আসলে ফিল্ম যখন চলে তখন পর্দা থেকে প্রতিফলিত আলোয় ঘর আর সম্পূর্ণ অন্ধকার থাকে না। ঘর থেকে বেরিয়ে গেলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম কাউকে, কিন্তু কেউই বেরোয়নি। প্রসেনজিৎ একমাত্র দাঁড়ানো অবস্থায় সে সোফায় চেয়ে বসে, আর ছবি চলার মধ্যে সুকিয়াস প্রবেশ করেন। ঘরে আর কোনো নড়াচড়াই হয়নি। সুনীলা দেবী তখন বলেন, তাহলে তাহলে আমার হারটা? তাহলে সেই ছবি শুরু হওয়ার আগেই হারটা সিন্ধুক থেকে বার করে আনা হয়েছিল। হ্যাঁ, সে তো হয়েই ছিল। আপনাদেরকে দেখানোর জন্য তো শিলা বের করে এনেছিল, আবার তো সিন্ধুকে পৌঁছে দিয়েছিল। সেখানেই ভুল। শিলা হারটাকে আর সিন্ধুকে তোলেনি, সে সেটা নিজের কাছে রেখে দিয়েছিল। এটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কারণটা বুঝিনি। পরে রাত্রিবেলা সে সেটাকে একটা ফুলের টবে মাটির মধ্যে পুঁতে রাখে। এ কথা শিলা আমাকে নিচে বলেছে। এই যে সেই হার। ফেলুদা তখন তার কোটের পকেট থেকে হারটা বার করে ঘরের মাঝখানে টেবিলের উপরে রাখলো। কিন্তু কিন্তু সে এমন করলো কেন? কারণ সে তার ঘর থেকে আপনার এবং আপনার স্বামীর কথোপকথন শুনে নিয়েছিল। আপনাদের পাশেই তো তার ঘর, মাঝখানে একটা শুধু দরজা। আপনি কিন্তু শেষ পর্যন্ত হারটা বিক্রি করতে রাজি হয়েছিলেন কি, ঠিক তো? এমন দুর্ঘটনা যাতে না ঘটে তাই শিলা হারটা সরিয়ে রেখেছিল।
এবং সে এটা করেছিল বলেই আজও হারটা আপনাদের কাছে রয়েছে এবং আশা করা যায় থাকবে। এমন জিনিস হাতছাড়া করা ক্রাইম। কেস সলভ করে আমরা হোটেলে ফিরে এলাম। ফিরে এসে ফেলুদাকে লালমোহনবাবু বললেন, মশাই, লখনৌ মানে তো ভালো ভাগ্য, তাই এখানে ভাগ্যটা যে কার খুললো বুঝতে পারছি নি। কেন পারছেন না? ভাগ্য তো আপনার, কারণ এত সুন্দর লখনৌটাকে ঘুরে বেড়ালেন, তারপরে আবার ফেলু মিত্তিরের এমন একটা তারাবাজি দেখলেন বিনা পয়সায়। আমি তখন বললাম, হ্যাঁ, তাছাড়া সুনীলা দেবীরই ভাগ্য ভালো যে হারটা উনি ফিরে পেলেন, থ্যাঙ্কস টু মেরি শিলা। হ্যাঁ তপেশ ভাই, যা বলেছ। শিলার মতো মেয়ে বড় একটা দেখা যায় না, তাই না ফেলে বাবু? ফেলুদা তখন বলল, হ্যাঁ, শকুন্তলা দেবীর হারটা যদি সত্যই কেউ কদর করে, সে হলো মেরি শিলা বিশ্বাস। এখানে শেষ করছি এই গল্পটি। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।